सांसों को सांसों में ढलने दो जरा हम्म, ला 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 सांसों को सांसों में ढलने दो जरा धीमी सी धड़कन को बढ़ने दो जरा लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम ला 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 লা লা লা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি একটুখানি লিপস্টিক পরে বসেছি, বা লিপস্টিক লিপস্টিক পরে বসেছি। আসলে বাম যে লিপ বামটা আছে সেইটা লাগাতে গিয়ে হাতের মধ্যে উঠে এসেছে লিপস্টিকটা, মানে একই টাইপের, জাস্ট কালার আলাদা আর জিনিসটা আলাদা। একটা হচ্ছে লিপ বাম, একটা হচ্ছে লিপস্টিক। তো ভাবলাম যে উঠলো যখন পরেই নি, এত সুন্দর পিগমেন্টেশন আর পিগমেন্টেড লিপস্টিকটা, সে তোমাদেরকে কি বলবো। আমি ম্যাক্সিমাম লিপস্টিক কিন্তু আগে লিপ বামটা লাগিয়ে নিই যাতে করে ঠোঁটটা ময়শ্চারাইজ থাকে, আর তারপরে গিয়ে কিন্তু আমি লিপস্টিক অ্যাপ্লাই করি। সে কি তোমার স্টিক লিপস্টিক হোক বা হচ্ছে তোমার লিকুইড লিপস্টিক হোক, কি নর্মাল লিপস্টিক হোক বা ম্যাট লিপস্টিক হোক, আমি সবসময় আগে ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করি, তারপরেই কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করি। কিন্তু এই যে লিপস্টিকটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা চকচক করছে, অর্থাৎ খুব সুন্দর পিগমেন্টেশন আছে লিপস্টিকটা, ঠিক আছে? বুঝতেই পারছো যে খুব সুন্দর স্মুথ। কাজল, লিপস্টিক, ফাউন্ডেশন, এগুলো পিগমেন্টেশন যদি ভালো হয় তাহলে ভাববে, বুঝতে পারবে যে কোয়ালিটিটা ভালো। তো যাই হোক, এটা লিপস্টিকের একটা ভূমিকা দিলাম। কেন কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে পরে বলবো। এখন এইটুকুই জাস্ট দেখো, নথবা বলবে যে সুতপা তোমাকে তো ভালো লাগছে, আবার অনেকে বলবে হ্যাঁ তোমার লিপস্টিক করলে ভালো লাগে না। এটা কিন্তু রেড কালার না, এই কালারটা খুব মিষ্টি। আর একটা কথা বলি, আমার পেছনে তো ব্যাকগ্রাউন্ডটা ছিল নীল, তো সেটা এখন হটিয়ে দিয়েছি। কেউ আবার বলছে যে তোমার নীল ব্যাকগ্রাউন্ডটাই ভালো ছিল। এবার আমি দেখছি যে নীল ব্যাকগ্রাউন্ডটা থাকলে পরে লাইটটা না আপ ডাউন করে না। এই ফোনে ভিডিও করতে গেলে আমি যখন মুভ হচ্ছি লাইটটা কিন্তু আপ ডাউন করছে না এই সাইড থেকে, আমিও সেটা বুঝতে পারছি। তবে কি বলতো, একঘেয়েমি নীল পর্দার সামনে ভিডিও করতে করতে না আমিও বোর ফিল করছি। তার জন্যই কিছুদিন থাকুক এরকম। ওই যে দেখো পর্দা লাগানোর যে স্ট্যান্ডটা, ওটা কিন্তু লাগানোই আছে, ঠিক আছে? তো যদি মনে করি যে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, তখন আবার লাগিয়ে ফেলবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারলে কি যে আমার এই সেকেন্ড ভিডিওটার টপিক কি। না বুঝতে পারবে না হয়তো, জানি না বুঝতে পারবে কিনা, কারণ এখনো আমি ঠিক করিনি যে কি টাইটেল থাম্বনেল লিখবো। তো এই ভিডিওতে টোটাল 3টে টপিক আছে, আর 3টে টপিকই দারুণ দারুণ টপিক। ওই যে একটা কথা, দারুণ টপিক ছাড়া আমি ভিডিও করতে পারি না। আর ওই একটা টপিক নিয়ে অনেকক্ষণ হ্যাজানোর মতন ক্যাপাবিলিটি আমার নেই, বিশ্বাস করো। অনেকে আছে একটা বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। আমার ওই পয়েন্টে পয়েন্টে কথা বলবো ভাই, বেরিয়ে যাব। কেন বলো তো, এই পয়েন্ট ওয়াইজ কথা বলাটা আমার ভীষণ পছন্দ। আর এই অভ্যাসটা কবে থেকে হয়েছে, যবের থেকে আমি পড়াশোনার লাইনে বড় বড় প্রশ্নের উত্তর লিখতাম। ধরো ওই 15 মার্কের আনসার যখন লিখতাম, তারপরে বিশেষ করে সেই জিনিসটা আমার মাথায় ছেপে গেল যখন অনার্সের ক্ষেত্রে, সে গ্রাজুয়েশন বলো পোস্ট গ্রাজুয়েশন বলো, কারণ অনার্সের পেপারে তো বহুত বড় বড় লিখতে, সে তুমি বাংলায় অনার্স থাকো, যে কোনো সাবজেক্টের উপরে তোমার অনার্স থাকুক না কেন, তো সেখানে যত বেশি কোটেশন অ্যাপ্লাই করা যায়, অবশ্যই রিলেটেবল, এমন না যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিলাম, এমন না। যত বেশি কোটেশন অ্যাপ্লাই করা যায় তত বেশি নাম্বার আসে, ঠিক আছে? আর পয়েন্টে পয়েন্টে প্যারাক চেঞ্জ করে করে এরকম। তো সেইখান থেকেই আর কি নিজেকে একটা নিয়ম মাফিক, এর জন্যই আমি প্রচণ্ড পরিমাণে নিয়মে চলি, তাও তো মাঝে মধ্যে বেনিয়মে চলে যাই। তো আজকেও কিন্তু এই ভিডিওতেও কিন্তু সেরকম একদম পয়েন্ট দিয়ে কিন্তু ভিডিও করে আমি বেরিয়ে যাব, ঠিক আছে? তো প্রথম যাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমাদের মন্দিরা। তো মন্দিরা তোমরা দেখে নিয়েছো যে টিনের ঘরটা সম্পূর্ণ করে ফেলেছে, তো নিচে ম্যাটটা পাতানো বাকি আছে, বাদ বাকি সব কিছু কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, এতদিন ওকে আমরা দেখেছি বেশ চকমকে চারিদিক ওয়ালে মানে পুট্টি করা, তারপরে হচ্ছে তোমার রং বেরঙের ওয়াল যেগুলো কিনা খুব ব্রাইট, আর সেখান থেকে হঠাৎ করে ওকে একটা টিনের ঘরে দেখছি।
এটা যেন একটা আলাদাই এক্সপিরিয়েন্স, তাই না? একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এবার ও কতদিন টিকবে ওর স্বপ্নের ঘরে, সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ টিনের ঘর, গরমকাল, নট এ জোক। আবার যার কিনা এসিতে থাকার অভ্যাস, মাথার উপরে ছাদ রয়েছে, পাকা বাড়ি, এসিতে থাকার অভ্যাস, দুটো ঘরেই এসি লাগানো রয়েছে, তো তার টিনের ঘরে থাকা, তারপরে আবার মাথার উপরে কোনো গাছপালা নেই, একটু চাপ না, অনেকটাই চাপ বস। ও দিনের বেলা তো ছেড়েই দাও, রাত্রেবেলাতেও গিয়ে ও স্বপ্ন পূরণ করতে পারবে না। স্ট্যান্ড ফ্যান খাটিয়েও স্বপ্ন পূরণ করতে পারবে না। কেন বলো তো? আশপাশ থেকে যে হাওয়াটা আসবে, স্ট্যান্ড ফ্যান কি এটা তো আর এসির মতন না যে গরম হাওয়াটা বাইরে বের করে দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে দেবে, তা তো না। এগুলো হচ্ছে ফ্যান, আশপাশের হাওয়াই তোমার গায়ে লাগবে, ঠিক আছে? কি সিলিং বলো, কি স্ট্যান্ড ফ্যান বলো, হ্যাঁ, সিলিং ফ্যানের তুলনায় স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা হলেও হতে পারে বা হয়, কিন্তু তোমার সিলিং ফ্যান তো একেবারেই সহ্য হবে না, মনে হবে পুরো আগুনের হলকা লাগছে, ঠিক আছে? তো যারা এরকম টিনের ঘরে থাকে গরমকালে, তারা বোঝে কি দপানো গরম। বিছানাপত্র, ওই বিছানায়ও দেহ রাখতে পারবে? ওই বিছানায়ও দেহ রাখতে পারবে না যতদিন না পর্যন্ত এসি লাগানোর ব্যবস্থা করবে, ঠিক আছে? তো এই স্বপ্ন পূরণ ও টিনের ঘরে এই ভরা গরমেও করতে পারবে না। হ্যাঁ, যদি জেদ খাটিয়ে আসে সেই ব্যাপারটা আলাদা, বাট ন্যাচারালি ও পারবে না টিকতে। এটা উপভোগ করতে পারবে ও শীতকালে উপভোগ করতে পারবে, কারণ যেহেতু ঘরটা ছাদে, তার জন্য ভীষণ আরাম পাবে হচ্ছে শীতকালে, বাট এই ভরা গরমে ও পারবে না। হ্যাঁ, ওই বৃষ্টি টিষ্টি হলো, ঝড় টর হলো, তখন ঠান্ডা হাওয়া ছাড়লো, তখন গিয়ে করতে পারবে, কিন্তু তারপরেও জানলা খুলে রাখাটা রিস্কের, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাবে সেই বিষয়টা। তো ঘুম টুম ঠিক মতন হয়নি। আমাদের জায়গা চেঞ্জ করলে ঘুম আসে না, সে একই ঘরের একই বাড়ির মধ্যেই আলাদা বিছানায় তুমি যাও না, যেই বিছানায় তুমি ঘুমাচ্ছ ডেলি রেগুলার বেসিসে, একই ঘরে একই বাড়িতে অন্য ঘরে অন্য বিছানায় গিয়েছো, একটু হলেও তোমার অসুবিধা হবে, ঠিক আছে? তো এটা আমাদের শরীর অভ্যাসের দাস। তো সেরকমই ওরও আর কি ঘুমটা সেরকম হয়নি। তবে হ্যাঁ, শুরুতে যেই জানালাটা খুলেছে দেখানো সিনেমেটিক যে শটটা নিয়েছে, অসাধারণ লেগেছে। আর ওইটুকু পার্ট শ্যুট করতে ওকে অনেকবার ক্যামেরা, একবার ভেতরে একবার বাইরে, একবার ভেতরে একবার বাইরে সেট করতে হয়েছে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়েছে, স্থান চেঞ্জ করতে হয়েছে। তো অনেক কষ্ট করে কিন্তু ওরকম সিনেমেটিক একটা শট আসে, ঠিক আছে? আর যদি কেউ ভিডিও করে দেওয়ার থাকে তাহলে সেই ব্যাপারটা আলাদা। তো যাই হোক, শুরুটা তো খুব ভালোই লাগলো, পরবর্তীতে ও কমেন্ট পড়ে তারপরে ভিডিওটার লেন্থটা বাড়িয়েছে, যেহেতু শরীরটা খারাপ ছিল। এবার ভাবো, ও এই কয়দিন ধরে মিস্ত্রির পিছনে ছোটাছুটি করছে, তাই আর আমি সেই কবে থেকে এই দোকানের পিছনে লেগেছি, তাহলে আমার শরীরের অবস্থা কি মারাত্মক খারাপ। তার মধ্যে গ্যাস অ্যাটাক করছে আমাকে মারাত্মক পরিমাণে। ওই শুটকি খেয়েছি, ব্যাস হয়ে গেছে। লোকে আমাকে শুটকি বলে, আমি শুটকি হও, আমি শুটকি সহ্য করতে পারলাম না। আচ্ছা, এইবার খাট পাতার বিষয়টা নিয়ে মন্দিরে একটা কথা বলেছে যে খাটের চূড়াটা ওই দিক হতো, এদিক হতো, সেদিক হতো। এবার এই বিষয় নিয়ে মন্দিরে বলেছে পূব দিকে মাথা দিতে হয়, অনেক ইসে আছে, পূব দিকে মাথা দেওয়া যায়, আমার মনে হয় দক্ষিণ দিকে মাথা দিতে নেই। পূব দিকেও মাথা দিয়ে শোয়াটা হচ্ছে সবচেয়ে ভালো, পশ্চিম দিকেও দেওয়া যায়। আমার মনে হয় দক্ষিণ দিকে দেওয়া যায় না, ঠিক আছে? মাথা দেওয়া যায় না। তো এই বিষয়টা নিয়ে যখন ও বলেছে যে অনেক নিয়ম আছে ভাই, অনেক কিছু জেনে শুনে তারপরে কাজ করতে হয়, অনেক কিছু বুঝে টুঝে তারপরে কাজ করতে হয়। তো মন্দিরার মুখ থেকে এই ধরনের কথা বেরোনো, আর দর্শক মন্দিরাকে চেপে ধরবে না, এটা হতে পারে না, তাই না? কারণ প্রচুর নিয়ম মন্দিরা মানে না, ইভেন ব্রাহ্মণবাড়ির বউ হয়েও মানে না। সেটা আমি তোমাদেরকে বলেছি, আমি যখন ওকে নিয়ে ভিডিও করতাম, ইভেন এখনও বলছি। হ্যাঁ, এই গত পরশু দিনের ভিডিওতে যখন মারুকে নিয়ে ভিডিও করছি যে একা সংসারে বিছানা না তুলে কেন, সারাদিন বিছানা করা, আমি কিন্তু আমার কাজ করব, আমি যখন যেভাবে মর্জি করব সেটা করা যায়, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে কি এটা করা যায়? তখন আমাকে একজন কমেন্ট করেছে মন্দিরাও তো বাসি বিছানায় বসে চা খায়। তখন আমি তাকে রিপ্লাই করেছি, ওকেও আমি বলি, ওকে আমি শুধুমাত্র বিছানায় বসে চা খাওয়ার জন্য বলি না, মানে বাসি বিছানায় চা খাওয়ার জন্য বলি না, বিছানায় বসে যে খাওয়া দাওয়া করে সেটা নিয়েও আমি কিন্তু বলি। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমিও যখন ওদের বাড়িতে গিয়েছিলাম, আমিও কিন্তু খাটে বসে হাতে থালা নিয়ে খেতে বাধ্য হয়েছিলাম, ঠিক আছে? যেহেতু ওদের বাড়িতে ডাইনিং টেবিল পাতার জায়গাটা নেই। আবার হ্যাঁ, অনেকে যখন একসাথে গেছিলাম তখন কিন্তু নিচে বসেও খেয়েছিলাম, সেটাতেই আমি কমফোর্টেবল। ওই হাতে নিয়ে খাওয়াতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। এটা আবার অভ্যাসের ব্যাপার। মন্দিরা যেমন অভ্যাস, ও কি বিছানায় রেখে খায় থালাটা? না, বিছানায় বসে তারপরে হাতে নিয়ে খায়। তো যাই হোক, ওকেও কম বলিনি। হ্যাঁ, তো একজনকে বলছি মানে আরেকজনকে তখনই বলতে হবে এরকমটা কিন্তু না, এমন না যে আমি ওকে বলিনি।
তো এবার যেই বিষয়টা আমি বলছি, যে সমালোচনার আমার যে বিষয়, যে মন্দিরা যখন বলেছে এই দিক করতে নেই ওই দিক করতে নেই অনেক বিষয় আছে, তখন মন্দিরাকে বলেছে ও বাবা তুমি এত বোঝো, তাহলে ঠাকুরটাকে এই করেছো, তারপরে খেয়ে দিয়ে পুজো দাও, মানে যত কিছু মন্দিরা মানে না, না মেনে কাজ করে, সেই কথাগুলোকে একেবারে কমেন্ট বক্সে সাজিয়ে সাজিয়ে লিখে দিয়েছে কমেন্ট কর্তারা। এবার আমি একটা কথা বলি, আমার ছোট্ট মন, ছোট্ট জীবন, ছোট্ট মন না ছোট্ট জীবন, ছোট অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, নিয়ম আমরা ততটুকুই মানি যতটা আমরা মানতে পারি। এটা আমি সত্যি বলছি, এরকম প্রচুর দেখেছি। এই যে ধরো আমি নিজেকে দিয়েই বলছি, শনিবার দিন আমি বাড়িতে আমিষ রান্না করি না, শুরু করেছি। এবার আমি কি বাইরে গিয়ে খাই না? হ্যাঁ, এরকমও হয়েছে আমি ঘরেও রান্না করেছি শনিবার, না পেরে উপায় না পেয়ে আমি ঘরেও রান্না করেছি। এই কারণেই আমি বলি আমরা নিয়ম ততটাই মানি যতটা আমরা মানতে পারি। মন্দিরে এরকম প্রচুর নিয়ম মানে না, ইচ্ছা নেই মানার, বা হয়তো মানতে পারে না, তার জন্য মানে না, যতটুকু মানতে পারে সেই নিয়মটুকু রক্ষা করে। ঠিক আছে, তো এটা বলে লাভ নেই, যে কমেন্টটা করেছে সেও হয়তো অনেক নিয়ম ভঙ্গ করে, তাই না, অনেক নিয়ম ভঙ্গ করে। তো এইটা ভীষণ পরিমাণে একটা সঠিক কথা, নিয়ম আমরা ততটাই মানি যতটা আমরা মানতে পারি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা অপরিষ্কার, অপরিষ্কার করে রাখলে, ধরো ঘর বাড়ি অপরিষ্কার করে রাখলে সেটা যেমন আনহাইজিনিক, প্লাস সাথে দেখতেও খারাপ লাগে, যে এই সেরকম লন্ড ভন্ড হয়ে পড়ে আছে, নিজের গায়ে গতরেই তো কেমন একটা করে ওঠে, ইস এরকম করে রাখবো ঘরটা, এরকম বিষয় আছে। এবার হ্যাঁ, যার ঘর তার বিষয়, যে সে কীরকমভাবে থাকবে, সে ঘর পরে ঝাড় দেবে কি দেবে না, হ্যাঁ মুছবে কি মুছবে না তার বিষয়। কিন্তু কখন আমরা কথা বলি, যখন বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। আর ঠিক তেমনি মন্দিরাকে দেখতে পায় দর্শকরা, তার জন্যই কমেন্টটা করে। না, যে কমেন্ট করেছে আমার তাকে নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, সে যা দেখেছে সেই তাই নিয়েই বলেছে, ঠিক আছে। কিন্তু আমি আমার মতন করে বললাম যে আমরা নিয়ম ততটুকুই মানি যতটুকু আমরা মানতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এইটা গেল মন্দিরাকে নিয়ে বলা কথা আমার। আর এইবার আসি নেক্সট যাকে নিয়ে বলবো, সেটা হচ্ছে বাচ্চার বাবা, মানে ওই স্বামী স্ত্রী, বাচ্চার বাবা। বাচ্চার বাবা আজকে যে ভিডিওটা করেছে সেখানটায় লিখেছে ভদ্রবেশী অসভ্য মানুষ। ওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, সে ভিডিওর কমেন্ট বক্সে হোক, মানে ব্লগিংয়ের কমেন্ট বক্সে হোক, বা লাইভের কমেন্ট বক্সে হোক, সব মিলিয়েই বলছে যে আমি যখন ভিডিও করি তখন আমার কমেন্ট বক্সে অত নেগেটিভ কমেন্ট আসে না, আর যখন আমি লাইভ করি তখন ভরে ভরে নেগেটিভ কমেন্ট আসে। এরও একটা কারণ আছে, কারণ ভিডিওর কমেন্ট বক্স ফিল্টার করা যায়, ব্লক করা যায় না, লাইভে নেগেটিভ কমেন্ট কর্তাদের ব্লক করা যায় না এরকমটা মোটেও না। তবে হ্যাঁ, ওই যে মানুষে তো দেখে ফেলে, এই তো নেগেটিভ কমেন্টটা এসেছে, তাই না, নেগেটিভ কমেন্টটা এসেছে, এটাই হচ্ছে বিষয়, যে নেগেটিভ কমেন্ট সব জায়গাতেই হয়, ব্লগিংয়েও হয়, লাইভেও হয়, সেটা সম্পূর্ণ আমাদের ক্রিয়েটারদের হাতে, আমরা কোন কমেন্ট রাখবো কোন কমেন্ট রাখবো না। আচ্ছা, তারপরে বলছে এই যে ভদ্র বেশি অভদ্র, পছন্দ না হলেই অভদ্র, পছন্দ না হলেই খারাপ। সব নেগেটিভ কমেন্ট কর্তারা কখনোই অসভ্য অভদ্র হতে পারে না। কমেন্টের মধ্যে যদি শালীনতা বজায় রেখে নেগেটিভ কমেন্ট করে, তাহলে অবশ্যই সেই কমেন্ট বক্সের জন্যই ভালো। কারণ আমি একটা মানুষ, আমি সবার জন্য ভালো হতে পারবো না, সবার কাছে ভালো হতে পারবো না, আর এটা আমাদের কর্তব্যও নয় যে আমরা সবার জনে জনে সবার মন রক্ষা করে চলবো, সবার কাছে ভালো হব, তাই না। আমাদের কাজ কি, আমরা যেটা করছি সেটা যেন ন্যায়পরায়ণ হয়, নিজের জন্য হয়, আর যাকে নিয়ে করছি বা যাকে নিয়ে বলছি তার ক্ষেত্রেও যেন হয়, অন্যায় যেন না হয়। এই জিনিসটা মাথায় রেখে চললে পরে দ্যাটস এনাফ, আমাদের প্রত্যেকের জন্য এটাই যথেষ্ট। প্রত্যেকের কাছে আমরা কখনো ভালো হতে পারবো না, ঠিক আছে। তো ওটা নিয়ে ভাবলে তাহলে তো বলতে হবে যে আমার কথাই বলা যাবে না, ভিডিও করা তো অনেক দূরের কথা, তাই না। তো সেই কারণের জন্য নেগেটিভ কমেন্ট অবশ্যই কাম্য, কিন্তু সেই নেগেটিভ কমেন্টের মধ্যে যদি মানবিকতা বজায় না থাকে, তখন আমরা বলতে পারি যে এর রুচি নেই, বা এ অভদ্র, ছোট লোকের মতন কথা বলছে, তখন আমরা বলতে পারি। কিন্তু তোমার মতের বিরুদ্ধে যাচ্ছে মানেই সে অভদ্র, এটা কিন্তু ঠিক না। এবার যদিও বা আমি জানি না যে ওই কি যেন বলে, বাচ্চার বাবার কমেন্ট বক্সে ঠিক কোন টাইপের কমেন্ট এসেছে, নেগেটিভ কমেন্ট কোন টাইপের কমেন্ট এসেছে, কারণ যারা কিনা বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার ভালো চেয়ে বাচ্চার বাবাকে আর মাকে এক হতে বলেছে, তাদেরকেও বাচ্চার বাবা নেগেটিভ কমেন্ট কর্তার মধ্যে ফেলে দিয়েছে। এইবার বোঝো ঠেলা,
এইবার বাচ্চার বাবার কাছে তাহলে পজিটিভ কমেন্ট কোনটা, যেটা কিনা ওই মিনাকে খারাপ বলে ওদেরকেই ভালো বলবে, সেটাই কি পজিটিভ কমেন্ট? না, সেটা যদি হয় তাহলে ওই বলতে হয় যে সত্যি সত্যি যা রটানো হয়েছে বাচ্চার বাবার ফ্যামিলির নামে সেগুলো সবই ঠিক, তাই না? তো এই গেল বাচ্চার বাবাকে নিয়ে বলা বিষয়, এছাড়া আর কিছুই নেই। শুনছি নাকি বাচ্চার বাবা বিয়ে করবে, অতই সহজ? হ্যাঁ, অতই সহজ বিয়ে? একটা বিয়ের থেকে আগে মুক্তি পাক লিগালি, তারপরে না বিয়ে করবে। ওই তো আরেকজন তো ইলিগালি বিয়ে করেছিল, এক বিয়ে থেকে মুক্তি না নিয়ে আরেকটা বিয়ে করেছিল, টিকলো কি? টিকবে না। সব কিছু ধৈর্য নিয়ে তারপরে করতে হয়, সময় সাপেক্ষ কাজ, এই সমস্ত কাজ তো আরও সময় সাপেক্ষ। তো এইভাবে হয় না, ওই কন্টেন্ট খেলার জন্য, ভিউজ আর্ন করার জন্য ওরকম বলা যায়, বাট আদৌ কি তাই? সেটা কখনোই না, সেটা বাচ্চার বাবা ভালো মতন জানে। আচ্ছা, আর যা দেখেছি, যা জেনেছি, নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, তাতে করে বিয়ে করার আর কী বা প্রয়োজন, তাই না? বাদ বাকিটা তোমরা সবাই ম্যাচিওর। এবার আসি মিনাকে নিয়ে দুটো কথা বলবো। মিনার আজকের ভিডিওতে টাইটেলে প্রত্যেক দিন ও কন্ট্রোভার্সি করছে, ব্লগিংয়ের নাম করে ও নিজের জীবন নিয়ে কন্ট্রোভার্সি করছে। পরিষ্কার কথা যে ও ব্লগিং করছে, ঠিক আছে, বাট তার সাথে সাথে ও নিজের জীবন নিয়ে কন্ট্রোভার্সি করছে। তো ও যখন নিজের জীবন নিয়ে কন্ট্রোভার্সি করবে, খুব স্বাভাবিকভাবেই আমাদের কন্টেন্ট তো হবেই। তো এবার মিনা বলছে যে আজকে তোমাদের থেকে লুকিয়ে চুপি চুপি একটা কাজ করছে। তো সেই কাজটা কি সেটা আমাদেরকে বলেনি। তো সেই কাজটা করতে কে কে যাচ্ছে? ও যাচ্ছে, ওর মা যাচ্ছে, আর ওর দাদা যাচ্ছে। এবার যেটা আমার অনুমান সেটা তো আমি তোমাদেরকে বলবোই যে আমার এটা অনুমান হচ্ছে। তার আগে বলি, এই যে লুকিয়ে লুকিয়ে কাজ করতে যাচ্ছে, মিনা কি একটা কাজ লুকিয়ে করেছে? মিনা লুকিয়ে লুকিয়ে যে কটা কাজই করেছে, প্রত্যেকটা কাজই নিজের জন্য ক্ষতিকারক কাজ করেছে। একটা কাজও লুকিয়ে এরকম করতে পারিনি আজ পর্যন্ত, এই শ্বশুরবাড়ি ছাড়ার পর থেকে, যেটা কিনা ওর জন্য লাভজনক বা লাভদায়ক। এখনো পর্যন্ত একটাও কাজ করে দেখাতে পারেনি, প্রত্যেকটা কাজ করেছে নিজের জন্য ক্ষতিকারক কাজ করেছে, ঠিক আছে? তো এই এই প্রসঙ্গেই বেরিয়ে আসে পোকলার সাথে বিয়ে করা লুকিয়ে লুকিয়ে, তারপরে ফ্ল্যাটে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ রাখা, পাবলিকদের মিথ্যে কথা বলা। তো ও এ টু জেড লুকিয়েই করেছে। মিথ্যে কথা বলেছে যে এক কাপড়ে বাড়ি ছেড়ে এসেছে, কিছুই নিয়ে আসেনি সাথে করে। এইগুলো প্রচুর মিথ্যে কথা বলেছে, প্রচুর মিথ্যে কথা বলেছে। তো যে কিনা এ টু জেড দর্শকের কাছে লুকিয়ে যায়, যে কিনা মালপত্র যাচ্ছে না সেই সম্পর্কে একটুখানি বলে নিয়ে তারপরে কোনো আপডেট দেয় না, তো তার কিছু জানানো বা না জানানো ওই অন্ধ পাবলিকদের কাছে কিছু যায় আসে। বাট যারা কিনা সত্যি সত্যি ভাবে যে আমরা কারোর দাস নই, যে কেউ মিথ্যে কথা বলবে তারপরেও তার কথার সাথে হ্যাঁ হুজুর, জি হুজুর করে যাব, তাই না? তো এই হচ্ছে বিষয়। এবার আমার যেটা অনুমান হচ্ছে যে মাকে নিয়ে গেছে, দাদাকে নিয়ে গেছে, এটা কোনো একটা ভালো কাজের জন্যই বেরিয়েছে, যেটা কিনা ওর জন্য ভালো। আর আমার অনুমান যতদূর বলছে, ও হয়তো কোনো জায়গা জমির ব্যাপারে গেছে। সোনা দানার বিষয় যদি হতো, এটা একদম নর্মাল বিষয়, যে সোনা গয়না কিনতে যাচ্ছে নিজের জন্য, এটা একটা নর্মাল বিষয়, এটা ওই চুপি চুপি লুকিয়ে লুকিয়ে করার কোনো ব্যাপার নেই। আর সেটা যখন বলল মিনা যে যদি সফল হই তাহলে বলবো, আর কোনো কিছু কিনতে গেলে সফল অসফল, ব্যর্থ হওয়া, এই সমস্ত ইনক্লুডিং থাকে না। হ্যাঁ, যদি কোনো একটা বড় ডিসিশন নিতে যাই তাহলে সেইখানটায় সফল অসফল হওয়ার বিষয়টা থাকে। যেমন কিনা সফলের মধ্যে খুব পছন্দ হয়েছে, ধরো যেটা আমি অনুমান করছি যে হ্যাঁ জায়গা জমি হয়তো কিনতে গেছে, যে জায়গা জমি আমি কিনতে গেছি, সেই জায়গাটাও খুব পছন্দ হয়েছে, দামও আমার কাছে আমার মন মতন হয়েছে, সব দিক ওকে, লোকালিটি ভালো, জমিটা ভালো, হ্যাঁ, তাহলেই কি হচ্ছে সফল। এইবার ধরো আমি গেলাম, শুনে গেলাম, দেখতে গেলাম, সেখানে দেখলাম লোকালিটি ভালো না, তারপরে হচ্ছে যদি লোকালিটি ভালো হয় দাম অনেক বেশি, ঠিক আছে? তো অনেক কিছুই ইনক্লুডিং আছে। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যেটা কিনা আমার মনে হচ্ছে হয়তো ও জমি জায়গা কিনতে গেছে নিজের নামে। বিশ্বাস করো, যেদিন আমি প্রথম শুনেছিলাম ওই যে 2 কাঠা জমি নেবে রাস্তার পাশে, তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম। এখনও খুশি হব যদি এই বিষয়টা আমার অনুমানটা সঠিক প্রমাণিত হয়। আর যদি দেখি আলফাল কোনো কাজ করতে গিয়ে বলছে যে আমি লুকিয়ে লুকিয়ে করছি, সফল হলে পরে তারপরে জানাবো, তাহলে ওই অ্যাজ ইউজুয়াল ওর কাছ থেকে এটাই এক্সপেক্টেড, তাই না? ওর কাছ থেকে কোনো ম্যাচিওর ডিসিশন, ম্যাচিওর কাজ এক্সপেক্ট করি না। তবে হ্যাঁ, চাই যে ওর ভবিষ্যৎটা যাতে সিকিওর হয়, ঠিক আছে? একটা ভুল বা 2টো ভুল বা 10টা ভুলের জন্য কারোর জীবন পুরোপুরি তলিয়ে যাক, সেটা তো আমরা মানুষ হয়ে কখনোই চাইতে পারি না, তাই না?
কি চাইবো? যাতে করে ওর হুঁশ ফেরে, যাতে করে ও নিজের জন্য ভাবে, সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুক, কিন্তু নিজের কথা আগে ভাবুক, ঠিক আছে? এটাই সবসময় কাম্য ছিল, এটাই সবসময় চাইতাম, এখনও চাইবো। তো এটা আমার অনুমান, এটা আমার মনে হচ্ছে যে এই চুপি চুপি যে যাচ্ছে, যদি কোনো খারাপ কাজ থাকতো তাহলে আমাদেরকে বলতোই না, তাই না? বলতোই না যে চুপি চুপি যাচ্ছি, লুকিয়ে লুকিয়ে তোমাদের থেকে লুকিয়ে একটা কাজ করতে যাচ্ছি। এটা টাইটেলের জন্য খেলেছে, আর এই বিষয়টা ওর জীবনের সঙ্গে জড়িয়ে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হয়ে গেছে। আর হচ্ছে যেটা আমার মনে হলো সেটা তোমাদেরকে বলে দিলাম। আমার সঙ্গে সঙ্গে তোমাদের কার কার এখন মনে হচ্ছে যে হ্যাঁ সুতপা যেটা বলেছে সেটা হলেও হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও যদি তোমাদের অন্য কিছু ধারণা থেকে থাকে যে না এটা না ওটা হতে পারে, তাহলে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, ঠিক আছে? দেখবো কারোর না কারোর ইয়েটা তো মিলবে, গেস, অনুমান কারোর না কারোরটা তো মিলবে। তো চলো। আর হ্যাঁ, ওই ফ্ল্যাট ভাড়া অনেকে বলেছে আবার ফ্ল্যাট কিনতে যাচ্ছে, দেখলাম মিনার কমেন্ট বক্সেই দেখলাম ফ্ল্যাট কিনতে যাচ্ছে। ও আর ফ্ল্যাট কিনবে না, আমার যতদূর মনে হয় ও আর ফ্ল্যাট কিনবে না বা ভাড়াও নেবে না, ঠিক আছে? এবার জানি না, বলা যায় না। ওই অতিরিক্ত কারোর উপরে ভরসা করা সেটা তো পসিবলই না, আর প্রশ্নই ওঠে না। ওই যে একটা মনে হয় যে এতবার ঢুস খেয়েছে, নিশ্চয়ই আর হয়তো ফ্ল্যাট নেবে না। এবার দেখা যাক কি হয় না হয়। বড় ব্লগারদের জীবন, তাদেরকে নিয়ে কন্টেন্ট করা আমার কর্তব্য, আমার চ্যানেলের প্রতি কর্তব্য, সেটাই করছি জাস্ট। আর মাঝে মধ্যে অনুমান কাটাচ্ছি। তো চলো, এই ভিডিওটাই 3টে টপিক নিয়ে সমাপ্ত করলাম এখানেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।